জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক, জনপদ থেকে নগর চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। সঙ্গে আছি আমি ফরহাদ বিন নূর। সমালোচনার মুখে অবশেষে ৬৫ চিকিৎসকের নিয়োগ বাতিল করল বাংলাদেশ শিশু হাসপাতালের পরিচালনা বোর্ড। বিজ্ঞপ্তি দিয়ে নতুন নিয়ম অনুযায়ী নতুন করে নিয়োগ হবে। বিকেলে শিশু হাসপাতালের পরিচালক অধ্যাপক ডাক্তার মাহবুবুল আলম এখন টিভিকে বিষয়টি নিশ্চিত করেছেন। বলেন, শনিবার পরিচালনা বোর্ডের সভায় বিষয়টি নিয়ে আলোচনা হলে সেখানে বাতিলের সিদ্ধান্ত হয়। নতুন করে পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে সব প্রক্রিয়া নিয়ে ৪২ জনকে স্থায়ীভাবে নিয়োগ দেওয়া হবে। গোপনে হওয়া এই নিয়োগের পরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম তদন্তের নির্দেশ দেন। নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে জানতে চাওয়া হয় নিয়োগ বোর্ডের কাছে। ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে বিএনপি জনগণের সরকার গঠন করতে চায় বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে জাতীয়তাবাদী কৃষক দল ও আমরা বিএনপি পরিবারের যৌথ উদ্যোগে জিয়া উদ্যানে বৃক্ষরোপণ অনুষ্ঠানে একথা বলেন তিনি। বলেন, সরকার প্রতিশ্রুতি সময়ে নির্বাচন দেবে, সেটিই আশা। শেখ হাসিনা মানব জাতির কলঙ্ক উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, গণহত্যার জন্য শেখ হাসিনাকে ক্ষমা করবে না দেশের মানুষ। এ সময় দলের পক্ষ থেকে ফান্ড তৈরি করে জুলাই আগস্টের আহত পরিবারকে পুনর্বাসন করা হবে বলেও জানান বিএনপির মহাসচিব। সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে আরো যে কিছু কাজ আছে, কেউ গণতন্ত্রে বিশ্বাস করবে, কেউ সমাজতন্ত্রে বিশ্বাস করবে, কেউ আপনার ওয়েলফেয়ার স্টেটে বিশ্বাস করবে। এই সবগুলোকে মিলিয়ে আমরা একটা রেইনবো স্টেট, একটা রামধনু যেভাবে অনেকগুলো রং নিয়ে ওঠে, সেরকম একটা রাষ্ট্র নির্মাণ করতে অনেক আগেই আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেই স্বপ্ন দেখেছিলেন। ওই যে মা যে তার ছেলেকে দেখে স্বপ্ন দেখেছিল যে তার দুঃখ দূর হবে, সেই পরিবারগুলোর পুনর্বাসনের ব্যবস্থা করা, আর যারা আহত হয়ে আছে, যারা চোখ হারিয়েছে, তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা। নির্বাচন ঠেকানোর যত চেষ্টাই হোক, ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় নির্বাচন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। রোববার প্রজন্ম দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত নাগরিক সমাবেশে একথা বলেন তিনি। বলেন, স্বৈরাচার পতনের পর গণতন্ত্র উত্তরণের যে সম্ভাবনা দেখা দিয়েছে, তার বাস্তবায়নের একমাত্র পথ নির্বাচন। আর ভোট বিলম্বিত হলে দেশ অনিশ্চয়তার দিকে যাবে বলেও শঙ্কা প্রকাশ করেন তিনি। আমরা নির্বাচনের মধ্য দিয়ে প্রমাণ করব বাংলাদেশের জনগণ বিএনপির সঙ্গে আছে, বাংলাদেশের জনগণ শহীদ জিয়া বেগম জিয়া তারেক রহমানের সঙ্গে আছে। এবং সেই নির্বাচন আপনারা ঠেকানোর যত চেষ্টাই করেন না কেন, ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় সংসদের নির্বাচন হবে। ভারত বা অন্য কোন প্রতিক্রিয়াশীল শক্তি, আধিপত্যবাদী শক্তি ঠেকাতে পারবে না। পাহাড়ে দীর্ঘদিন ধরে বৈষম্য জিইয়ে রাখা হয়েছে। পাহাড়ি বাঙালি সবাইকে নিয়েই এই বৈষম্য দূর করার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। রাঙামাটিতে জুলাই পদযাত্রায় অংশ নিয়ে এই কথা বলেন তিনি। ২০তম দিনে এনসিপির জুলাই পদযাত্রা শুরু রাঙামাটি থেকে। চট্টগ্রাম থেকে রাঙামাটিতে পৌঁছালে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতাদের স্বাগত জানান পাহাড়ের বাসিন্দারা। রাঙামাটিতে পদযাত্রা করে বন রূপায় সংক্ষিপ্ত সমাবেশ করে দলটি। এ সময় সংগঠনটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, পাহাড়কে কেউ যেন ব্যক্তি স্বার্থে ব্যবহার করে জীবন যাত্রাকে ব্যাহত না করে সেদিকে খেয়াল রাখতে হবে। তিনি আরও বলেন, রাজনীতিতে কথার যুদ্ধ থাকবেই, কিন্তু হামলা, মঞ্চ ভাঙচুর, অগ্নিসংযোগ এসব ফ্যাসিবাদী আচরণ। এর আগে সকালে চট্টগ্রামের
হোটেল সৈকতে শহীদ পরিবারের সদস্যদের সাথে দেখা করেন নাহিদ ইসলাম। এ সময় তিনি বলেন, প্রশাসনের বিভিন্ন জায়গায় স্বৈরাচারের দোসর থাকায় শহীদ পরিবাররা যথাযথ সম্মান পাননি। নিজের কোনো সমস্যা থাকে, সম্প্রদায়গুলোর মধ্যে আমাদের সমস্যা থাকলে আমরা নিজেরা এটার সুরাহা করব, আমরা নিজেরা বসে এটার সমাধান করব, কিন্তু অন্য কোনো পক্ষকে এটার সুযোগ আমরা নিতে দিব না। এটা আমরা সকলে মিলে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। যে কোনো কথায় বা কাজে ভুল হয় আমরা সংশোধন করে নিব, কিন্তু কথার সাথে কথার লড়াই হতে পারে। কথার সাথে কখনো গায়ে হাত দেওয়ার, মঞ্চ আগুন ধরিয়ে দেওয়ার, ব্যানার পুড়িয়ে দেওয়ার, রক্তাক্ত করার লড়াই হতে পারে না। আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করব আমরা ভুল ভ্রান্তির ঊর্ধ্বে উঠে যেন ইনসাফপূর্ণ একটা রাষ্ট্র ব্যবস্থা এবং সমাজ ব্যবস্থা গড়ে তুলতে পারি, যেখানে বিভিন্ন জাতিগোষ্ঠী, বিভিন্ন ধর্ম, বিভিন্ন ভাষার মানুষের সমান অধিকার প্রতিষ্ঠিত হয়। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা দীর্ঘ 14 বছরের দাবি। সবার সাথে আলোচনা করে একটি ঐক্যমত্যে পৌঁছানোর চেষ্টা থাকবে বলে জানিয়েছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। রোববার সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে 15তম দিনের মতো ঐক্যমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর বৈঠকে এসব কথা জানান তিনি। এ সময় আরও তিনি জানান, 31 জুলাইয়ের মধ্যে সনদ প্রস্তুত করতে কাজ করছে কমিশন। অনেকগুলো বিষয়ে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। বলেন, রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে উচ্চকক্ষের বিষয়ে আগামী 2-3 দিনের মধ্যে একটি সিদ্ধান্ত দেওয়া হবে। আজকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকার বিধান নিয়ে আলোচনা হবে। তত্ত্বাবধায়ক সরকার বিষয়ে বিএনপি, জামায়াত সহ 4টি রাজনৈতিক দলের পক্ষ থেকে প্রস্তাব এসেছে। সেগুলোর সঙ্গে কমিশনের প্রস্তাব সহ আলোচনা করা হবে। তত্ত্বাবধায়ক সরকার বিষয়ে আজ একমত হতে পারবে বলে আশা প্রকাশ করেন কমিশনের সহ সভাপতি। 14 বছর ধরে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার লড়াইয়ে আমরা সকলেই যুক্ত ছিলাম। সেই জায়গার থেকে আমরা একমত যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা, সেটা আমরা বলেছি, আমরা একমত হয়েছি। এখন প্রধান উপদেষ্টা নিয়ে এবং কাঠামোর বিষয়ে আলোচনা হবে এবং সেটাতে আমরা একমতের জায়গায় আসতে পারবো বলে কমিশন আশাই শুধু করেন, এটা বিশ্বাসও করে। কিয়ামত পর্যন্ত জামায়াতে ইসলামী বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। দুপুরে মুন্সিগঞ্জের শ্রীনগরে একটি অনুষ্ঠানে অংশ নিয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন। এ সময় জামায়াতের দাবিগুলো নির্বাচনী প্রক্রিয়া বাধাগ্রস্ত করছে বলেও মন্তব্য করেন গয়েশ্বর। জানি কিয়ামত পর্যন্ত বাংলাদেশে জামাত কখনো রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে না। অন্য দল আসবে, কিন্তু ওরা আসবে না, এটা শিব। তাদের কথা শোনা, গুরুত্ব দেওয়ার সময় বাংলাদেশের মানুষের নাই। তারা যারা ষড়যন্ত্র করুক, নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র করবে, এটা আজকে দেখেন জামাতকে ব্যান করছে আওয়ামী লীগ। রাজুকের প্লট বরাদ্দের দুর্নীতির অভিযোগে শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয়সহ অন্যান্য আসামিদের বিরুদ্ধে দুদকের করা 6 মামলা বিচারের জন্য বদলির নির্দেশ দিয়েছেন আদালত। রোববার শুনানি শেষে ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন। দুদক প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম জানান, দুদকের করা এসব মামলা বিচারের জন্য পৃথক পৃথক আদালতে পাঠানো হয়েছে। তবে এখনও আদালতের নাম ও তারিখ ঠিক হয়নি। এসব মামলায় আসামিদের অনুপস্থিতিতেই বিচার শুরু হতে যাচ্ছে।
সেনাবাহিনীর সেনা সদর নির্বাচনী পর্ষদ 2025-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে সেনা সদরে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সহ সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা নির্বাচনী পর্ষদের সদস্যদের উদ্দেশ্যে বলেন, পদোন্নতির ক্ষেত্রে অফিসারদের পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণ, শৃঙ্খলা, সততা, আনুগত্য সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মূল্যায়ন করতে হবে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি সেনাবাহিনী অভ্যন্তরীণ শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে বেসামরিক প্রশাসনকে সহায়তার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রধান উপদেষ্টা সেনাপ্রধান থেকে শুরু করে সব সেনা সদস্যকে দেশের প্রয়োজনে আনুগত্য, আত্মত্যাগ ও দায়িত্ব পালনের জন্য আন্তরিক ধন্যবাদ জানান। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষের জেরে 3 দিন কারফিউর পর আবারও 144 ধারা জারি করা হয়েছে। ভোর 6টা থেকে রাত 8টা পর্যন্ত 144 ধারা কার্যকর থাকবে বলে জানায় জেলা প্রশাসন। এর মধ্যে অনুষ্ঠিত হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। সকাল থেকে অভিভাবকদের সঙ্গে নিয়ে কেন্দ্রে কেন্দ্রে উপস্থিত হন শিক্ষার্থীরা। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সড়কে টহলরত বিজিবি ও সেনাবাহিনী। 144 ধারা চলমান থাকায় একসঙ্গে 4 জনের বেশি জড়ো না হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। সীমিত পরিসরে খোলা আছে শহরের দোকানপাট। গত বুধবার এনসিপির সমাবেশ ঘিরে শহরের বিভিন্ন এলাকায় দফায় দফায় সহিংসতা, ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ ও হামলার ঘটনা ঘটে। এরপর জেলা ম্যাজিস্ট্রেট প্রথম দফায় 144 ধারা জারি করেন। পরে পরিস্থিতির অবনতি হলে ওই দিন সন্ধ্যা 6টা থেকে কারফিউ জারি করা হয়। দফায় দফায় কারফিউ দেওয়ার পর গতকাল রাতে জেলা প্রশাসনের পক্ষ থেকে ফের রোববার সকাল 6টা থেকে রাত 8টা পর্যন্ত 144 ধারা জারি করা হয়। সার্বিক পরিস্থিতি ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানায় জেলা প্রশাসন। গোপালগঞ্জের স্বাভাবিক জীবনযাত্রা ফিরে এসেছে। এখন ধীরে ধীরে 144 ধারা তুলে নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কমিটির বৈঠক শেষে তিনি বলেন, গোপালগঞ্জে যারা অন্যায় করেছে শুধু তাদেরই গ্রেপ্তার করা হচ্ছে। নির্বাচন নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি নেওয়া এখনও যথেষ্ট সময় আছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। অন্যায় করলে সে গ্রেপ্তার হবে। আমি একটা কথাই বলছি, কোনো অবস্থায় যেন সে দুষ্কৃতিকারী ছাড়া না যেন পায়, আর যেন যে অপরাধ করে নাই যে যেন কোনো অবস্থায় ধরা না পড়ে। এই আইন শৃঙ্খলা বাহিনী সুষ্ঠু নির্বাচন করতে পারবে না কেন? আইন শৃঙ্খলা বাহিনী যে প্রস্তুতি, আরও তো অনেক সময় রয়ে গেছে, আমাদের প্রস্তুতি রয়ে গেছে, আমাদের ট্রেনিং হচ্ছে, আমরা ট্রেনিং প্রোগ্রাম করে দিচ্ছি, আমরা তো প্রস্তুতি নিয়ে নিচ্ছি, আল্লাহ দিলে করতে কোনো অসুবিধা হবে না। ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিকেলে টিএসসি রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষুব্ধ শিক্ষার্থীবৃন্দ ব্যানারে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপন দেশের সার্বভৌমত্বে সরাসরি হস্তক্ষেপ, ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক এবং আন্তর্জাতিক পরিসরে দেশের ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করবে। মানবাধিকার অফিস থেকে মৃত্যুদণ্ড বাতিলের মতো সিদ্ধান্তে সরকারের উপর চাপ সৃষ্টি করে অপরাধ প্রবণতা বাড়াতে পারে বলেও দাবি করেন তারা। শিক্ষার্থীরা উদ্বেগ প্রকাশ করে বলেন, এই কার্যালয় পাহাড়ি অঞ্চলে অস্থিরতা সৃষ্টি ও দেশের শিক্ষা ব্যবস্থায় অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপ ঘটাতে পারে। দেশের শান্তি, সংস্কৃতি, মূল্যবোধ ও নিরাপত্তা রক্ষায় সবাইকে এক হওয়ার পাশাপাশি দেশীয় মানবাধিকার কমিশনকে শক্তিশালী করার পক্ষে মত দেন শিক্ষার্থীরা। জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের সাথে যে চুক্তি করেছেন সেটা বাতিল করতে হবে। বাতিল করে বাংলাদেশের যে মানবাধিকার কমিশন রয়েছে সেটাকে সচল করতে হবে। এই দেশে বাইরের দেশ থেকে একটা কমিশন দিয়েছে, আমাদের দেশের ভেতরে সার্বভৌমত্ব, আমাদের মূল্যবোধকে প্রশ্নবিদ্ধ করবো। এটার যদি বৈধতা দেওয়া হয় আমাদের দেশে, তাহলে আমাদের দেশের সার্বভৌমত্ব, আমাদের দেশের শান্তি, আমাদের দেশের শৃঙ্খলা সবকিছু বিঘ্ন হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের তফসিল আগামী 29 জুলাই ঘোষণা করা হবে। সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে ভোট হতে পারে বলে জানিয়েছে ডাকসু নির্বাচন
কমিশন। রোববার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব আলী চৌধুরী সিনেট ভবনে ডাকসু নির্বাচন কমিশন, বিশ্ববিদ্যালয় প্রশাসন, প্রভোস্ট কমিটি, ডিনস কমিটি, সকল ছাত্র সংগঠন সহ অংশীজনদের সাথে ডাকসু নির্বাচনের তফসিল সংক্রান্ত চূড়ান্ত বৈঠক শেষে এসব তথ্য জানানো হয়। ডাকসু নির্বাচনে ভোট কেন্দ্র 6 জায়গায় স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে প্রথমবারের মতো হলের বাইরেও ভোট কেন্দ্র থাকবে। নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন করতে কমিশন বদ্ধপরিকর বলে জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান। 29 তারিখের ব্যাপার তো অলরেডি আপনাদেরকে পরিষ্কার বলা হয়েছে। তার 3টা কারণ। একটা হচ্ছে আমাদের ভোটার তালিকা চূড়ান্তকরণের বিষয় আছে, এই বছর কিছু বিশেষত্ব আছে, 22-24-25 সালের বিষয় আছে, আমাদের 18-19 সালের বিষয় আছে, এবং আমাদের এর মধ্যে কিছু ওই ফৌজদারি অপরাধে যুক্ত কিংবা নিষিদ্ধ ঘোষিত ছাত্র সমস্যায় যুক্ত এরকম বিষয়গুলো আছে ভোটার তালিকা। সুতরাং কিছু সময় একটা লাগছে। আমার মনে হয় অত্যন্ত রিজনেবল। 29 তারিখ তারা করবেন। আমরা তাদেরকে আবারও অভিবাদন জানাই, আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। ঢাকা বিশ্ববিদ্যালয় আপনাদের সবাইকে নিয়ে আপনারা যেভাবে চাবেন সেভাবেই হবে। ক্ষমতার অপব্যবহার করে সাবেক শ্রম প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান পদোন্নতি দিতেন বলে অভিযোগ উঠেছে। এর মধ্যে তার এবং শ্রম অধিদপ্তরের পরিচালক মিজানুর রহমানের বিরুদ্ধে চার্জশিট গঠন করেছে দুদক। নিয়মিত ব্রিফিংয়ে কথা জানিয়েছেন দুদক মহাপরিচালক আক্তার হোসেন। নিজে লাভবান হয়ে অন্যকে লাভবান করার অভিপ্রায়ে বিভাগীয় পদোন্নতি কমিটি কর্তৃক সুপারিশপ্রাপ্ত গ্র্যাডুয়েশন তালিকার 3 নং ক্রমিকের শামিমা সুলতানা বারিকে কোনো রকম কারণ ছাড়াই বাদ দিয়ে ডিপিসি কমিটির সুপারিশ ব্যতি রেখে গ্র্যাডুয়েশন তালিকার 16 নং ক্রমিকে বর্ণিত মিজানুর রহমানকে পদোন্নতি প্রদান করার অপরাধ তদন্তকালে প্রমাণিত হয়েছে। দুর্নীতি প্রতিরোধ আইন 1947 5-2 ধারা এবং দণ্ডবিধির 109 ধারায় চার্জশিট দাখিলের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। চট্টগ্রামের আগ্রাবাদে জমির শ্রেণী পরিবর্তন ও জাল খতিয়ান তৈরি করে সরকারি পরিত্যক্ত জমি আত্মসাতের অভিযোগে ভূমি অফিসে অভিযান চালিয়েছে দুদক। দুপুরে অভিযানে বেশ কিছু দলিল ও নথি জব্দ করেন তারা। দুদক কর্মকর্তারা জানান, রামপুরায় লিজ নেওয়ার পর জাল খতিয়ান ও দলিল তৈরি করে সরকারি সম্পত্তি আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে কিছু কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে। এছাড়া সিন্ডিকেট করে অন্তত 50 কোটি টাকার জমিও আত্মসাৎ করা হয়েছে। আরও কয়েক দফা তদন্তের পর জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। হিলভিউ, আলকরণ সহ বেশ কয়েকটি সরকারি সম্পত্তি আত্মসাতের অভিযোগ রয়েছে ভূমি অফিসের কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধেও বলে জানান তারা। কক্সবাজারের টেকনাফে হোয়াই ক্যাংয়ে সিএনজি চালক পাভেল চাকমাকে আটকের পর 1.5 লাখ টাকা মুক্তিপণ দিয়ে ছেড়ে দেওয়ার ঘটনায় 5 জন অপহরণকারীকে আটক করেছে পুলিশ। এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ গিয়াসউদ্দিন। গত 18 জুলাই সকালে বাহারছড়া যাওয়ার পথে সোনালী ব্যাংক নামক স্থান থেকে সিএনজি চালক পাভেল চাকমাকে অপহরণ করেন আটককৃতরা। বিষয়টি জানার পর পুলিশের একটি দল সাঁড়াশি অভিযান চালায় পাহাড়ে। অভিযানের খবর শুনে তড়িঘড়ি করে 1.5 লাখ টাকা মুক্তিপণ নিয়ে পাভেলকে ছেড়ে দিতে বাধ্য হয় তারা। পরে অপহৃতদের পরিবার বাদী হয়ে টেকনাফ থানায় মামলা দায়ের করেন। পরে 19 জুলাই রাতে টেকনাফের বাহারছড়া মেরিন ড্রাইভ সড়কের পাশে একটি বাস কাউন্টারের সামনে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ। আন্তর্জাতিক মানব পাচার প্রতিরোধ দিবসকে সামনে রেখে এবং মানব পাচার প্রতিরোধের লক্ষ্যে নরসিংদীতে জেলা পর্যায়ের সাংবাদিকদের সাথে আলোচনা সভা করেছে রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্ট রিসার্চ ইউনিট রামরু নামে একটি গবেষণা প্রতিষ্ঠান। সভায় নরসিংদী জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। রামরুর প্রতিনিধিরা জানায়, বিগত 1.5 বছরে মানব পাচারের শিকার হওয়া জেলার 39 জন মানুষকে প্রায়
৬৫ লাখ টাকা উদ্ধারে সহায়তা করেছে এই গবেষণা প্রতিষ্ঠান। এছাড়া মানব পাচার সমাজে কী ধরনের প্রভাব ফেলে, একটি পরিবার কিভাবে মানব পাচারের শিকার হয়, স্থানীয় দালালদের খপ্পরে পড়ে কিভাবে নিজেকে দক্ষ না করেই একজন মানুষ বিদেশে পাড়ি জমায় এবং পরবর্তীতে কিভাবে প্রতারণার শিকার হয়, এসব বিষয় তুলে ধরা হয় আলোচনায়। আজ থেকে রাজধানীর হাতিরঝিলে চক্রাক বাস সার্ভিস র্যাপিড পাস চালু হয়েছে। পর্যায়ক্রমে সব গণপরিবহনে এই ডিজিটাল টিকিটিং চালুর পরিকল্পনার কথা জানিয়েছে সড়ক ও পরিবহন উপদেষ্টা ফাউজুল করিম। বিকেলে হাতিরঝিলের চক্রাকার বাস সার্ভিসে র্যাপিড বাস পাস কার্যক্রমের উদ্বোধন করেন সড়ক ও পরিবহন উপদেষ্টা। এ সময় তিনি বলেন, নগদ অর্থ লেনদেনের ঝামেলা কমাতে মোবাইল অ্যাপ ভিত্তিক র্যাপিড পাস সার্ভিস চালু করা হয়েছে। যাত্রীদের হয়রানি কমবে, এছাড়া সময়ও বাঁচবে বলেও জানান তিনি। উপদেষ্টা আরও বলেন, ফিটনেসবিহীন বাস বন্ধে মোবাইল কোর্ট পরিচালনা শুরু হয়েছে। সড়কে শৃঙ্খলা ফেরাতে নিয়মিত স্টপেজ, নতুন রুট ও র্যাপিড পাসের মতো একাধিক উদ্যোগ বাস্তবায়নেও সরকার কাজ করছে বলেও জানায় সড়ক ও যোগাযোগ উপদেষ্টা। যারা বিদেশে ট্রাভেল করছেন দেখছেন যে টিকিটের জন্য কোথাও, বাস টিকিটের জন্য কোথাও কাউকে লাইন ধরতে হয় না। তো সেটাই আমরা এখানে চালু করতে চাই। আমাদের একটাই উদ্দেশ্যটা হচ্ছে সড়কে গতি বৃদ্ধি করা, যাতে আপনার যাতায়াতের সময় কম লাগে। এটা শুধু বিরক্তির কারণ নয়, এর ফলে অনেক শ্রম ঘন্টা নষ্ট হয় এবং এটা জিডিপির পরিমাণ কমে। প্রাকৃতিক দুর্যোগের চ্যালেঞ্জ থেকে পায়রা বন্দরকে রক্ষায় কাজ করবে সরকার বলে জানিয়েছেন নৌ পরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। দুপুরে কুয়াকাটায় পায়রা বন্দরের দীর্ঘস্থায়ী মাস্টার প্ল্যান সম্পর্কিত একটি সেমিনারে কথা বলেন তিনি। এর আগে সেমিনারে অংশ নিয়ে ঢাকা থেকে পটুয়াখালী হয়ে কুয়াকাটায় পৌঁছান নৌ পরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। এ সময় উপদেষ্টাকে স্বাগত জানানো হয়। পরে শিকদার রিসোর্ট অ্যান্ড ভিলায় শুরু হয় সেমিনার। এ সময় প্রধান অতিথির বক্তব্যে পায়রা বন্দরকে গ্রিন বন্দর হিসেবে উল্লেখ করেন নৌ পরিবহন উপদেষ্টা। বলেন, প্রাকৃতিক দুর্যোগের চ্যালেঞ্জ থেকে পায়রা বন্দরকে রক্ষায় কাজ করবে সরকার। সেমিনারে বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, প্রশাসন এবং সামরিক, বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তা সহ বন্দর ব্যবহারকারী ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। বাংলাদেশের মতো দেশের সবচেয়ে নম্বর 1 চ্যালেঞ্জ হচ্ছে ক্লাইমেট চেঞ্জ। এই কয়দিন, 2 দিন পরে পরে আমার চেয়ারম্যান বিআইডব্লিউ থেকে বলেন, স্যার 3 নম্বর সিগন্যাল দেওয়া হয়ে গেছে। মুষলধারে বৃষ্টি হচ্ছে, 3 নম্বর সিগন্যাল, লোকজন যাতায়াত করতে পারছে না। ক্লাইমেট চেঞ্জ এমন সময় বৃষ্টি হচ্ছে যখন বৃষ্টির দরকার নেই, আবার এমন সময় বৃষ্টি হবে যখন বৃষ্টিরও দরকার, মানে এমন সময় বৃষ্টি হবে না যখন বৃষ্টির দরকার। তো এই ক্লাইমেট চেঞ্জের দিকেও আমাদের খেয়াল রাখতে হবে। ফরেন সার্ভিস একাডেমিতে ঐক্যমত্য কমিশনের 15তম দিনের বৈঠক শেষে ব্রিফিং চলছে। সরাসরি চলে যাচ্ছি সেখানে। সেগুলো হচ্ছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, ন্যাশনাল সিটিজেন্স পার্টি এবং জামায়াত ইসলামীর পক্ষ থেকে। কমিশন ওই প্রস্তাবগুলির ভিত্তিতে আজ সকালে একটি সংশোধিত প্রস্তাব হাজির করে। অধিকাংশ দল মনে করেছে যে এই সংশোধিত প্রস্তাবের মধ্যে গত কয়েকদিনের আলোচনার বিষয়গুলি প্রতিফলিত হয়েছে। একই সঙ্গে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে যেসব প্রস্তাব দেওয়া হয়েছিল সেগুলোকে সমন্বিত করা সম্ভব হয়েছে। তারই প্রেক্ষাপটে বিভিন্ন রকম আলোচনার মধ্য দিয়ে কিছু সংশোধন সংযোজনের প্রশ্নটা ওঠে এবং সেই লক্ষ্যেই, সেই আলোচনার প্রেক্ষিতেই কমিশন দিনের মাঝামাঝি সময়ে আবারও বৈঠক করেছে এবং বৈঠক করে আরেকটি সংশোধিত সমন্বিত প্রস্তাব উপস্থাপন করেছে। এই প্রস্তাবটিতে বিস্তারিতভাবে প্রধান উপদেষ্টা নিয়োগের পদ্ধতি বলা হয়েছে। এই প্রস্তাবের অধিকাংশ বিষয়ে দলগুলো একমত হয়েছে। এই প্রস্তাবের একটি লিখিত ভাষ্য তৈরি করা হয়েছে এবং বিষয়টির গুরুত্ব বিবেচনা করে ওই লিখিত প্রস্তাব রাজনৈতিক দলের প্রতিনিধিদের কাছে দেয়া হয়েছে। তারা ওই খসড়া প্রস্তাবটি নিয়ে দলগতভাবে আলোচনা করে আগামীকাল আমাদেরকে মতামত জানাবেন। তারই পরিপ্রেক্ষিতে আমরা আশা করছি পরশুদিন আমরা এ বিষয়ে
আমাদের কমিশনের অবস্থান বা একমত হওয়ার জায়গাটা বলতে পারব। অর্থাৎ একটি লিখিত ভাষ্য তৈরি হয়েছে, অধিকাংশ বিষয়ে একমত প্রতিষ্ঠিত হয়েছে। এখন লিখিত ভাষ্যের কিছু খুঁটিনাটি দিক নিয়ে দলগুলো নিজস্বভাবে আলোচনা করে সামান্য পরিবর্তনের প্রস্তাব যদি দেন আগামীকাল, আমরা অনুরোধ করেছি লিখিতভাবে দিতে, যাতে করে আমরা পরশুদিন এই বিষয়টা জায়গায় আসতে পারি। আপনারা সকালের দিকে আমি কমিশনের পক্ষ থেকে আরেকটি বিষয় অবহিত করেছি আপনাদের, সেটা হচ্ছে উচ্চকক্ষের বিষয়। উচ্চকক্ষের বিষয়ে একাধিক দিন আলোচনা হয়েছে। উচ্চকক্ষের বিষয়ে যে প্রস্তাব, সে প্রস্তাবে উচ্চকক্ষ প্রতিষ্ঠা নিয়ে কোনো ভিন্ন মত নেই। কিভাবে হবে সে বিষয়ে যেহেতু দুটো মত আছে এবং রাজনৈতিক দলগুলোর এই মতামতের প্রেক্ষিতে রাজনৈতিক দলগুলো কমিশনের কাছে এই দায়িত্ব অর্পণ করেছে। কমিশন ইতিমধ্যে এটা নিয়ে আলোচনা করেছে, বৈঠক করেছে। আমরা আশা করেছিলাম আজকে অর্থাৎ রোববার দিন সকালবেলা আমরা এই বিষয়ে আপনাদেরকে জানাতে পারব। আমরা মনে করছি যে আমাদের আরেকটু সময় লাগবে। আমরা আগামী 2-1 দিনের মধ্যে আরও আলোচনা করে উচ্চকক্ষ বিষয়ে একটা সিদ্ধান্ত কমিশনের পক্ষ থেকে দিতে পারব। ফলে যাতে করে আমরা সকলকে সাথে নিয়ে একটা জায়গায় আসতে পারি, আমরা সেই চেষ্টা করছি। আমরা আশা করছি যে এই প্রক্রিয়া অব্যাহত থাকলে আমরা জুলাই মাসের শেষ নাগাদ একটি জাতীয় সনদ তৈরি করতে পারব। কমিশন এখনও এই বিষয়ে আস্থাশীল। কমিশন এখনও মনে করছে যে এই প্রক্রিয়া অব্যাহত রেখে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা অব্যাহত থাকলে, যে জন্য আমি বারবার রাজনৈতিক দলগুলোকে ধন্যবাদ জানিয়েছি কমিশনের পক্ষ থেকে, এবং আমরা মনে করি আমরা জুলাইয়ের শেষ নাগাদ 31শে জুলাইয়ের মধ্যে একটি জাতীয় সনদ স্বাক্ষর করতে পারব, সেই আস্থা এবং বিশ্বাস আমাদের আছে। আমি আবারও আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। কমিশনের সকলে টেক্সট যেহেতু এখন বিবেচনার মধ্যে আছে, রাজনৈতিক দলগুলো বিবেচনা করুক, তারপরে আমরা এই বিষয়ে পরশুদিন আশা করি আপনাদের বলতে। ধন্যবাদ। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে কথা বলছিলেন ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। এতক্ষণ সেখানে যুক্ত ছিলাম। ঝালকাঠির বিখ্যাত ভাসমান হাট ও পেয়ারা বাগান পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেল ওয়াহাব সাইদানি। সকালে তিনি ভীমরুলি ও আটঘর কুরিয়ানার বাজার পরিদর্শন করেন। পরিদর্শন শেষে রাষ্ট্রদূত জানান, আলজেরিয়ায় পেয়ারা উৎপাদন হয় না, তাই এখান থেকে পেয়ারা রপ্তানির সম্ভাবনা রয়েছে। বিষয়টি আলজেরিয়ার সরকার ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে আলোচনার মাধ্যমে এগিয়ে নেয়ার চেষ্টা করবেন। এ সময় ফরচুন গ্রুপের চেয়ারম্যান বলেন, আলজেরিয়ার রাষ্ট্রদূত পেয়ারা রপ্তানির সম্ভাবনা যাচাইয়ের জন্য এসেছেন। তারা সম্মত হলে পেয়ারা সংরক্ষণ ও প্রক্রিয়াজাত করে রপ্তানি শুরু হবে। It's very rich in fruit, and this fruit doesn't exist in Algeria. I think it is an opportunity, inshallah, to export it in Algeria. The fruit is very healthy and very nice, and I'm sure that people in Algeria will like it and will buy it. কক্সবাজারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদকে নিয়ে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারির বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ ও মিছিল করেছে বিএনপি। বিকেলে কক্সবাজার শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সমবেত হন বিএনপি সহ দলের সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়। এতে ব্যানার, ফেস্টুন সহ দলের বিভিন্ন স্তরের হাজার হাজার নেতাকর্মী অংশ নেন। এ সময় এনসিপি নেতারা বক্তব্যের প্রতিবাদ জানিয়ে নানা ধরনের স্লোগান দেন। তারা মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। গতকাল এনসিপির পদযাত্রা থেকে কেন্দ্রীয় নেতা নাসির উদ্দিন পাটোয়ারির একটি বক্তব্যের জেরে ফুঁসে ওঠে কক্সবাজার জেলা বিএনপি। তাৎক্ষণিক প্রতিবাদে মাঠে নামে তারা। এরই অংশ হিসেবে আজও বিক্ষোভ সমাবেশ ও মিছিল করে দলটি।
ভারত বাংলাদেশ স্থল বাণিজ্যের প্রায় ৮০% হয় বেনাপোল বন্দর দিয়ে বছরে প্রায় ৪০,০০০ কোটি টাকার পণ্য আমদানি ও ৮,০০০ কোটি টাকার পণ্য রপ্তানি হয়। দ্বিপাক্ষিক এই বাণিজ্যিক কার্যক্রম শুরু থেকে বিপুল রাজস্ব পায় সরকার। কাস্টমস কর্তৃপক্ষ জানায় ২০২৪-২৫ অর্থ বছরের লক্ষ্যমাত্রার চেয়ে ৩১৬ কোটি ৫১ লাখ টাকা বেশি রাজস্ব আদায় করেছে সরকার। এর আগে কাস্টমস থেকে ৬,৭০৫ কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দেয় এনবিআর। অথচ বছর শেষে আদায় হয় ৭,০২১ কোটি ৫১ লাখ টাকা, যা লক্ষ্যমাত্রার চেয়ে ৩১৭ কোটি টাকা বেশি। ২০২৩-২৪ অর্থ বছরে ৫,৯৪৮ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে ৬,১৬৭ কোটি ৩৮ লাখ টাকা রাজস্ব আদায় করেছিল বেনাপোল কাস্টমস হাউস। রাজস্ব বেশি আদায় হওয়ার পেছনে জবাবদিহিতা, বাণিজ্যে স্বচ্ছতা ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নকে সামনে এনেছেন ব্যবসায়ীরা। তবে পণ্য খালাস জটিলতা কাটাতে পারলে রাজস্ব আদায় আরও বাড়বে বলেও মনে করেন তারা। ধামরাইয়ে ডাকাতির প্রস্তুতির সময় অস্ত্র ও সরঞ্জামাদি সহ 2 ডাকাতকে আটক করেছে পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি ট্রাকও জব্দ করা হয়। পুলিশ জানায়, গতকাল ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ধামরাইয়ের আমতলায় অভিযান চালানো হয়। অভিযানে ডাকাত দলের 2 জনকে আটক করা হয়। তাদের কাছে ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম ও একটি ট্রাক জব্দ করা হয়। তবে ডাকাত দলের অন্য সদস্যরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। আটককৃত 2 জনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে তাদের আদালতে পাঠানো হবে। নেত্রকোনার দুর্গাপুরে স্বামী স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে উপজেলার কুড়িয়ালি গ্রামের তাদের বাড়ি থেকে স্বামী সোহাগ মিয়া ও স্ত্রী ঝুমা আক্তারের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ ও স্বজনরা জানায়, 3 বছর আগে সদর ইউনিয়নের ট্রাক চালক সোহাগ মিয়ার সাথে বিয়ে হয় কুড়ালিয়া গ্রামের ঝুমা আক্তারের। স্ত্রী ও সন্তান নিয়ে সোহাগ মিয়া নিয়ে শ্বশুর বাড়িতেই থাকতেন। রোববার ভোরে হঠাৎ তাদের ঘরে শিশুর কান্নার শব্দ শুনতে পায় ঝুমা আক্তারের বাবা রহিম উদ্দিন। পরে ঘরের ভিতরে ঢুকে 2 জনের ঝুলন্ত মরদেহ দেখতে পায়। পরে পুলিশকে খবর দেওয়া হলে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। পারিবারিক কলহেই স্বামী স্ত্রী আত্মহত্যা করেছে ধারণা পুলিশের। যশোরের সড়ক ও মহাসড়কে ফিটনেসবিহীন ও মেয়াদোত্তীর্ণ যানবাহন বন্ধে অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ। বিআরটিএ যশোর সার্কেলের সহকারী পরিচালক জানায়, দিনব্যাপী চলমান অভিযানে 20 বছরের অধিক পুরনো বাস, মিনিবাস এবং 25 বছরের অধিক পুরনো ট্রাক, কাভার্ড ভ্যান সহ অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। প্রথম দিনের অভিযানে ফিটনেসবিহীন ও মেয়াদোত্তীর্ণ 10টি বাস, ট্রাক জব্দ করা হয়েছে। অভিযান সহযোগিতা করেছে জেলা প্রশাসন, পুলিশ এবং মালিক শ্রমিক ইউনিয়ন। নিরাপদ সড়ক নিশ্চিত করতে এবং দুর্ঘটনা কমাতে এই ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে বলে জানায় বিআরটিএ কর্তৃপক্ষ। সিরাজগঞ্জে শুরু হয়েছে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা। মেলায় ফলজ, বনজ ও ঔষধির সহ রয়েছে নানা প্রজাতির গাছ। নিয়ে আরও জানাতে মেলা প্রাঙ্গণ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিফাত রহমান। রিফাত, মেলায় কতটি স্টল আছে এবং কোন কোন ধরনের গাছ পাওয়া যাচ্ছে, আপনি একটু বিস্তারিত জানাবেন আমাদেরকে। পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ করি, এই প্রতিবাদে আজ থেকে সিরাজগঞ্জে শুরু হয়েছে বৃক্ষরোপণ অভিযান, পাশাপাশি সপ্তাহব্যাপী বৃক্ষ মেলা। আমি যে জায়গাটিতে রয়েছি এটি শহরের বাজার স্টেশনের মুক্তির সমান এই মাঠেই কিন্তু সপ্তাহব্যাপী বৃক্ষ মেলার আয়োজন করা হয়েছে এবং আজ সকালে এই বৃক্ষরোপণ অভিযান এবং বৃক্ষ মেলার উদ্বোধন করেন সিরাজগঞ্জের যিনি জেলা প্রশাসক রয়েছেন মোহাম্মদ নজরুল ইসলাম। এই উদ্বোধনের পর থেকেই কিন্তু সিরাজগঞ্জের এই মেলা প্রাঙ্গণে যারা বৃক্ষপ্রেমী রয়েছেন তারা কিন্তু এই মেলা প্রাঙ্গণে আসছেন এবং তাদের পছন্দশীল যে গাছগুলো রয়েছে সেগুলো কিন্তু ক্রয় করছেন। আপনাকে জানিয়ে রাখি যে এই সপ্তাহব্যাপী চলা এই বৃক্ষ মেলায় প্রায় 37টি স্টল কিন্তু রয়েছে এবং
এই 37টি স্টলে সিরাজগঞ্জের বিভিন্ন প্রান্তের যারা নার্সারি ব্যবসায়ীরা রয়েছেন তারা কিন্তু এই মেলায় অংশগ্রহণ করেছেন এবং তারা তাদের বিভিন্ন রকমের বাহারি সব কিন্তু গাছ এখানে প্রসার সাজিয়ে বসেছেন। বিশেষ করে ফলজ, বনজ, ঔষধি গাছের পাশাপাশি আমরা দেখেছি যে বাহারি রকমের বিভিন্ন ফুলের গাছ আমরা দেখতে পেয়েছি। দেশি গাছের পাশাপাশি বিদেশি বিভিন্ন রকমের গাছ কিন্তু এই মেলায় আমরা দেখতে পেয়েছি। পাশাপাশি আপনি কি জানি রাখি যে যারা আসলে মূলত ছাদ বাগান করে থাকেন তাদের জন্য কিন্তু বিভিন্ন রকমের গাছ এই মেলা প্রাঙ্গণে রয়েছে। বিশেষ করে বনসাই গাছ রয়েছে, বনসাইয়ের পাশাপাশি ক্যাকটাস সহ বিভিন্ন রকমের গাছ কিন্তু এখানে নিয়ে আসা হয়েছে। বিক্রেতারা আসলে যেটি বলছেন যে আজ যেহেতু মেলাটি শুরু হলো এবং শুরু হওয়ার পর থেকেই যারা আসলে বৃক্ষপ্রেমীরা রয়েছেন তারা বিভিন্ন বয়সের বৃক্ষপ্রেমী কিন্তু সকাল থেকেই এই মেলা প্রাঙ্গণে আসছেন এবং তারা ঘুরে ঘুরে গাছগুলো দেখছেন এবং এই গাছগুলো কিন্তু স্বল্প দামে কিন্তু তারা এখান থেকে কিনতে পারছেন এবং এই মেলাটির যারা আয়োজক রয়েছেন তারা যেটি বলছেন যে আসলে জলবায়ু পরিবর্তনের যে বিরূপ প্রভাব পড়ছে এর থেকে বাঁচতে কিন্তু বৃক্ষরোপণের বিকল্প নেই, যে কারণে সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসাবে কিন্তু এই মেলাটি আয়োজন করা হয়েছে। তো মেলা চলবে 26 তারিখ পর্যন্ত, সকাল থেকে রাত্রি পর্যন্ত এই মেলা চলবে এবং দর্শনার্থীরা এখান থেকে তাদের গাছ কিনতে পারবেন। তো ফরহাদ, এই ছিল আমার কাছে সিরাজগঞ্জের বৃক্ষ মেলা থেকে সবশেষ। সিরাজগঞ্জের বৃক্ষ মেলা থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী রিফাত রহমান। আন্তর্জাতিক প্রসঙ্গ, ভারী বর্ষণে সৃষ্ট ভয়াবহ বন্যায় বিপর্যয়ের মুখে পাকিস্তান, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের টেক্সাসের কের কাউন্টি। এর মধ্যে গত জুনের শেষে শুরু হওয়া মৌসুমি বৃষ্টিপাতে ভূমিধস, আকস্মিক বন্যা ও বজ্রপাতে শনিবার পর্যন্ত পাকিস্তানে প্রাণ গেছে কমপক্ষে 202 জনের। এর মধ্যে 96 জনই শিশু। দেশটির ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি বিষয়টি নিশ্চিত করেছে। সরকারি তথ্য বলছে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সবচেয়ে বেশি 123 জনের মৃত্যু হয়েছে পাঞ্জাবে। এরপর খাইবার পাখতুনখোয়ায় 40 জন, সিন্ধুতে 21, বেলুচিস্তানে 16 এবং ইসলামাবাদ এবং আজাদ জম্মু কাশ্মীরে 1 জন করে প্রাণ হারিয়েছেন। এদিকে বন্যা ও ভূমিধসে ভয়াবহ ধ্বংসযজ্ঞের কবলে দক্ষিণ কোরিয়া। রোববার দেশটির রিসোর্ট শহরে গ্যাপিং এ ভারী বৃষ্টির সময় ভূমিধস ও বন্যায় ঘরবাড়ি, যানবাহন ভেসে গেছে। 2 জনের প্রাণ গেছে এবং আরও 2 জন নিখোঁজ রয়েছেন। এতে বুধবার থেকে এখন পর্যন্ত প্রাণ গেছে 14 এবং নিখোঁজ 12 জন দাঁড়িয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের টেক্সাসে ভয়াবহ বন্যার পর কের কাউন্টিতে নিখোঁজের সংখ্যা সংশোধন করে 96 জন থেকে কমিয়ে 3 জনে নামিয়েছে কর্তৃপক্ষ। মার্কিন এই অঙ্গরাজ্যে বন্যার ঘটনায় কমপক্ষে 135 জন নিহত হয়েছেন। রাশিয়ার প্রশান্ত মহাসাগরীয় উপকূলের পেট্রোপভলভস্ক ও কাচটাচকি অঞ্চলে 7.4 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। মার্কিন জিওলজিক্যাল সার্ভের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে আল জাজিরা। ভূমিকম্পের আধা ঘন্টা পর 3 বার 8 ফার শকের ঘটনাও ঘটে, যার একটির মাত্রা রেকর্ড করা হয় 6.7 এবং অপরটি 5 মাত্রা। এখনও ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। ভূমিকম্পের পরে সুনামির সতর্কতা জারি হয় সেখানে। উপকূলের পেট্রোপভস্ক ও কামটাচকি অঞ্চলে প্রায় 1.5 লাখ মানুষের বসতি রয়েছে। মিরপুরের সিরিজের প্রথম টি-20তে পাকিস্তানের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। আর এই ম্যাচের মাধ্যমে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে দীর্ঘ প্রায় 15 মাস পর হোম অফ ক্রিকেটে ফিরল আন্তর্জাতিক টি-20। সেখানে আছেন সহকর্মী আরিফুল সাহাব, সেখানে চলে যাচ্ছি তার কাছে। একটু জানাবেন সাহাব, দীর্ঘদিন পর মিরপুরে ম্যাচ ফিরে পেয়েছে দর্শকরা, এখানে কেমন উন্মাদনা দেখছেন দর্শকদের মধ্যে?
উন্মাদনার কথা যদি আপনি বলেন সেটা এখন আমার কাছে মনে হয় যে ওভারওয়েলমিং, এবং বিকেল 4টার সময় ঠিক স্টেডিয়ামের গেটগুলো খুলে দেওয়া হয়েছে। এরপর থেকে কিন্তু অনবরত একের পর এক দর্শকরা মাঠে প্রবেশ করছেন, এবং এই শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামের যে কয়েকটি গেট আছে আমরা বিভিন্ন গেটগুলো পরিদর্শন করেছি। সেই গেটগুলোতে আসলে দর্শকদের যেই চিত্রগুলো আমরা দেখতে পেয়েছি, সেখানে একের পর এক লাইন বাই লাইন পর্যায়ক্রমে কিন্তু দর্শকরা ভেতরে ঢুকছেন, এবং বিভিন্ন কেউ জার্সি পরে এসেছেন, কেউ পরিবারকে সাথে নিয়ে এসেছেন, কেউ বন্ধু বান্ধবদেরকে নিয়ে এসেছেন। এবং গত 15 মাসের কথা বলা হচ্ছিল যে 15 মাস পর আসলে হোম অফ ক্রিকেটটা ফিরেছে বা ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে, এবং পাকিস্তান সেখানে বাংলাদেশের প্রতিপক্ষ। এই ম্যাচটা ঘিরে আসলে বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের উন্মাদনা বা উত্তেজনার কথা যদি বলি, আগ্রহের কথা যদি বলি, তাহলে ডেফিনেটলি সেটা অনেক উঁচুতে। এবং আপনারা এই মুহূর্তে সমর্থকদের দেখতে পাচ্ছেন যে তারা চেয়ার্স করছেন, এবং একই সঙ্গে দীর্ঘ লাইন। আমি প্রায় 1 ঘন্টা ধরে এখানে দাঁড়িয়ে আছি, এবং স্টেডিয়ামের ঠিক 1 নম্বর গেটের সামনে এখানে খুব সুশৃঙ্খলভাবে আসলে দর্শকরা একটু একটু করে ভেতরে ঢুকছেন, এবং সেটা একটা বড় অবদান আছে বাংলাদেশ সেনাবাহিনীর। তাদের সৈনিকরা বা সোলজার্সরা কিন্তু এখানে মোতায়েন রয়েছেন, এবং তারা এই লাইনগুলোকে শৃঙ্খলাবদ্ধ করে আসলে দর্শকদের স্টেডিয়ামের ভিতরে প্রবেশ করাচ্ছেন। এবং নিকট সময়ে এই ধরনের নিরাপত্তা ব্যবস্থায় এত সুশৃঙ্খলভাবে দর্শকরা মাঠে ঢুকেছেন কিনা, এবং এত পরিমাণ দর্শক স্টেডিয়ামে 33,000 আসন সংখ্যা আছে, তবে যেভাবে দর্শকরা একের পর একে ঢুকছেন মনে হচ্ছে যে আজকে শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামের আসন সংখ্যা আসলে বেড়ে গেছে কিনা। নিশ্চয়ই নয়, তবে দর্শকদের উপচে পড়া ভিড় আজকে এই ম্যাচে রয়েছে সেটা ডেফিনেটলি বলতেই হবে। এবং এখন পর্যন্ত দর্শকদের যে আগ্রহ উন্মাদনা সেটা একেবারেই টপ অফ দ্য অ্যাপেক্স বলা যায়, একবারে সবার শীর্ষে। এবং এই ম্যাচে বাংলাদেশ জিতবে এটাই প্রত্যাশা করছেন। একই সাথে যদি বলি তাহলে পাকিস্তানের সমর্থকও কিন্তু কিছু কিছু আসলে এই মাঠে এসেছেন। তো আমার কাছে মনে হচ্ছে যে ম্যাচটা যদি এখন মাঠের খেলাটা জমে ওঠে তাহলে দর্শকদের এই উন্মাদনাটা একটা ভিন্ন মাত্রা পাবে। মিরপুর থেকে পাকিস্তান বাংলাদেশের টি-20-র খবর জানাচ্ছিলেন সহকর্মী আরিফুল ইসলাম সাহাব। রাজনৈতিক কারণে ভারত এবং পাকিস্তানের মধ্যকার ক্রিকেট নিয়ে আছে অনিশ্চয়তা। সাম্প্রতিক সময়গুলোতে দুই দেশের ক্রিকেটীয় বিরোধ পৌঁছে গিয়েছে ভিন্ন এক মাত্রায়। এবার সেটার প্রভাব পড়েছে সাবেক ক্রিকেটারদের প্রীতি টুর্নামেন্টেও। ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন অফ লিজেন্ডস টুর্নামেন্টে রোববার মুখোমুখি হওয়ার কথা ছিল দুই প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের। তবে নিজেদের সঙ্গে বিবাদমান দেশের বিপক্ষে খেলতে নারাজ ভারত দলের বেশ কয়েকজন ক্রিকেটারের, যাদের মধ্যে ছিলেন অধিনায়ক শিখর ধাওয়ান নিজেও। 6 দলের এই টুর্নামেন্টে তাই অনেকটা বাধ্য হয়েই বন্ধ করে দেয়া হয় ভারত পাকিস্তানের মধ্যকার হাই ভোল্টেজ ম্যাচটি। যদিও আসরের সেমিফাইনাল কিংবা ফাইনাল পর্বে দুই দলের মুখোমুখি সূচি হলে তাতে কেমন ব্যবস্থা নেওয়া হবে সেটা এখন পর্যন্ত অনিশ্চিত। শেষ করছি এখনকার দিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv, এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon, এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/t/ekhon tv।